আজকে আমাদের আলোচনার বিষয় হবে সম্ভাবনা। যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের বিন্যাস সমাবেশ এই টপিকসের উপরে আমরা আলোচনা করব এবং সম্ভাবনার কিছু সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সম্ভাবনার সংজ্ঞা বলছে বিগত 30 বছরের বেশি সময় ধরে সম্ভাবনা সম্পর্কিত নানাবিধ তথ্য ও সংজ্ঞা প্রদান করা হয়েছে। এর মধ্যে 3টা সংজ্ঞা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। সেই 3টা সংজ্ঞা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। প্রথম সংজ্ঞাটা হচ্ছে সম্ভাবনার অবরোহী সংজ্ঞা। এটাকে কি বলছে? অবরোহী সংজ্ঞায় বলছে যে কোনো ঘটনার অনুকূলের ফলাফলের সংখ্যা ও নমুনা ক্ষেত্রের সকল ফলাফলের সংখ্যার অনুপাতকে ওই ঘটনার অবরোহী সম্ভাবনা বলছে। কোনো একটা ঘটনার অনুকূলের মানে কি? ধরো আমি একটা ছক্কা নিক্ষেপ করছি, আমি বলছি সেখানে নেব বিজোড় সংখ্যা, তাহলে কি অনুকূলের ঘটনাটা হচ্ছে ছক্কার বিজোড় সংখ্যা, আর নমুনা ক্ষেত্রে সকল ফলাফল হচ্ছে ছক্কায় সম্ভাব্য সকল ফলাফল। এই যে 2টা ফলাফল থাকবে, এই 2টা ফলাফলের অনুপাতকেই ওই ঘটনার অবরোহী সম্ভাবনা বলা হয়। দেখো, আমরা গাণিতিকভাবে লিখতে পারি কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা কি? ঘটনার অনুকূলের ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের সকল ফলাফলের সংখ্যা। দেখো, একটা উদাহরণ দিলে তোমরা সহজেই আরো ভালোভাবে বুঝতে পারবে। বলছে একটি ছক্কা একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র হচ্ছে এস, যেটা আমরা গত ক্লাসেও শিখেছি। এস ইকুয়াল টু কি 1 2 3 4 5 আর 6। এটা হচ্ছে একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রের ফলাফল। একটা ছক্কা নিক্ষেপ করলে এই 6টা সংখ্যার বাইরে আর কোনো সংখ্যা আসার কোনো সম্ভাবনাই নেই। তো এটা হচ্ছে একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এখন বলছে উপরের পিঠে প্রাপ্ত বিজোড় সংখ্যার ঘটনাকে আমরা এ ধরছি। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে উপরের পিঠে বিজোড় সংখ্যা আসবে, এরকম সংখ্যা কত আছে? 1 3 আর 5। এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখন আমাদের কি করতে হবে? যে বিজোড় সংখ্যা পাওয়ার যে সম্ভাবনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, আমাদের নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা কয়টি? 6টি। আর যে বিজোড় সংখ্যা নিচ্ছে ঘটনা এ, তার উপাদান সংখ্যা কয়টি? 3টি, যেটাকে আমরা n of s equal to c লিখছি আর n of a equal to 3 লিখছি। কারণ n of s হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা আর n of a হচ্ছে বিজোড় সংখ্যক ঘটনার উপাদান সংখ্যা। এখন দেখো যে ঘটনা এ এর সম্ভাবনা কি? আমাদের বলছে উপরের পিঠে প্রাপ্ত বিজোড় সংখ্যার ঘটনা যেটা আছে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো, এ এর সম্ভাবনা পি অফ এ যেটাকে আমরা বলছি সেটা সমান কি? আমার অনুকূলের ঘটনা। অনুকূল মানে কি? আমি বিজোড় সংখ্যা সম্ভাবনা বের করব, সেটা হচ্ছে আমার অনুকূলের ঘটনা, সেটা হচ্ছে n অফ এ, যার নমুনা সংখ্যা হচ্ছে 3। আর n অফ s হচ্ছে কি? যে আমি একটা ছক্কা নিক্ষেপ করেছি তার নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা। তাহলে এই দুটোর যে পার্থক্য, যে সংখ্যাটা হবে, যে অনুপাতটা হবে, সেটাই হবে আমাদের সম্ভাবনার অবরোহী সংজ্ঞার মাধ্যমে সম্ভাবনা নির্ণয়। দেখো, তাহলে n অফ a ডিভাইডেড বাই n অফ a s, এটা ইকুয়াল টু কি? n অফ এর মান 3 আর n অফ s এর মান 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের হাফ। তাহলে একটা ছক্কা নিক্ষেপ যদি আমরা করি, সেখানে উপরের পিঠে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে হাফ। এটা নিশ্চয় তোমরা বুঝতে পারলা। এখন দেখো, আরেক যেহেতু এখানে আমাদের 3টা উল্লেখযোগ্য সংখ্যা আছে, এটা হচ্ছে প্রথম সংখ্যা। এটা দ্বারাই আমরা অঙ্ক
করে থাকি। এটা সব থেকে পুরনো সংজ্ঞা, এটাকে ক্লাসিক সংজ্ঞাও বলা হয়, আবার ইংরেজিতে প্রায়র প্রবাবিলিটি ডেফিনেশনও বলা হয়। এর পরেরটা দেখো, এরপরে আছে সম্ভাবনার আরোহী সংজ্ঞা। আরোহী সংজ্ঞা আবার কি বলছে দেখো, বলছে কোন ঘটনার অনুকূলের ফলাফলের সংখ্যা এবং মোট ফলাফলের অনুপাতের সীমাস্ত মানকে আরোহী সম্ভাবনা বলা হয়। অনুকূলের ঘটনার সংখ্যা এবং মোট ফলাফলের অনুপাতের সীমাস্ত মানকে আরোহী সম্ভাবনা বলা হয়। সীমাস্ত মানটা কি দেখো, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা শেষ সীমা থাকে, ওই সীমার কাছাকাছি যে মানটা সেটাকে বলা হয় সীমাস্ত মান, যেটাকে আমরা ম্যাথের লিমিট দ্বারা প্রকাশ করি। সীমাস্ত মান একেবারে সীমার কাছাকাছি কিন্তু সীমাই না, সীমার একটু আগে, মানে হালকা একটু হলেও আগে হবে, সেটাকে বলা হয় সীমাস্ত মান। তো এটাকে দেখো আমরা গাণিতিকভাবে লিখতে পারি যে ঘটনা যদি আমরা এ এর সম্ভাবনা নির্ণয় করি তাহলে প্রবাবিলিটি অফ এ এটা ইকুয়াল টু লিমিট n of s টার্নস টু ইনফিনিটি। তার মানে আমাদের যে মোট ফলাফলের যে নমুনা সংখ্যা থাকবে সেটার সংখ্যা ইনফিনিটি সংখ্যক হবে, এবং আমরা সম্ভাবনা বের করব যেটা, সেটা হচ্ছে অনুকূলের ঘটনা। এই যে দুটো ঘটনার অনুপাতের যে সীমাস্ত মান কি ইনফিনিটি না, ইনফিনিটির ঠিক আগে, এই যে মানটা আমরা বের করব সেটাকে বলছি আরোহী সম্ভাবনার মান। এখন দেখো 3 নাম্বারটা হলো সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা। এই সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞায় যে অবরোহী ও আরোহী সংজ্ঞায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেইগুলো ওভারকাম করার জন্য সম্ভাবনার কিছু স্বতঃসিদ্ধ শর্ত দেওয়া হয়েছে, যেগুলোকে বলা হয় এই স্বতঃসিদ্ধ শর্ত। সেইগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবরোহী এবং আরোহী সংজ্ঞার যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। এখন দেখো সেইগুলো কি বলছে। সম্ভাবনার অবরোহী ও আরোহী সংজ্ঞা কতিপয় শর্ত আরোপের মাধ্যমে আরো অধিক পরিমাণ ব্যবহার উপযোগী করা হয়। এই শর্তগুলোকে একটি স্বতঃসিদ্ধ বলে। মানে আমরা যে সংজ্ঞা পড়ছি অবরোহী এবং আরোহী, সেইগুলোকে আরো অধিক পরিমাণে ব্যবহার উপযোগী করার জন্য কিছু শর্ত আরোপ করছে, সেগুলোকে বলা হচ্ছে স্বতঃসিদ্ধ। এখন দেখো যে কোন নমুনা ক্ষেত্র এস এর অন্তর্গত যে কোনো একটি ঘটনা এ এর সম্ভাবনা পি অফ এ, যা নিম্নলিখিত স্বতঃসিদ্ধ মেনে চলে। যে শর্তগুলো মেনে চলে, এই শর্তগুলো হচ্ছে, প্রথমটা প্রবাবিলিটি অফ এ একটি বাস্তব সংখ্যা হতে হবে। যদি প্রবাবিলিটি অফ এ বাস্তব সংখ্যা না হয় তাহলে কিন্তু আমাদের হবে না, অবশ্যই এটা বাস্তব সংখ্যা হতে হবে, কাল্পনিক সংখ্যা হওয়া যাবে না। 2 নাম্বার বলছে প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, হয় 0 অথবা 0 থেকে বড় মান হতে হবে, 0 চেয়ে ছোট মান হওয়া যাবে না, কারণ আমরা জানি সম্ভাবনা কখনোই নেগেটিভ হয় না, সম্ভাবনার মান কত 0 থেকে 1 এর মধ্যে। তারপরে বলছে যদি এ নিশ্চিত ঘটনা যে সে ঘটবেই, তাহলে কি এ ইকুয়াল টু এস হবে। তাহলে এ একটা ঘটনা আর এস হচ্ছে কি নমুনা ক্ষেত্র। যদি নিশ্চিত ঘটনা হয় তাহলে এ ইকুয়াল টু ঘটনাটা নমুনা ক্ষেত্রের সমান হবে, তবে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস এটা ইকুয়াল টু 1 হবে, কারণ আমরা বলেছিলাম কি নিশ্চিত ঘটনার সম্ভাবনা অবশ্যই 1, আর অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে 0, আর সম্ভাব্য ঘটনার সম্ভাবনা হচ্ছে 0 থেকে 1 এর মাঝামাঝি যে মানগুলো সেগুলো। আর 4 নম্বর স্বতঃসিদ্ধটা বলছে যদি A1 A2 এভাবে A3 এবং অসংখ্য সংখ্যক সসীম বা অসীম সংখ্যক বর্জনশীল ঘটনা, এগুলো A1 A2 A3 এগুলো হচ্ছে বর্জনশীল ঘটনা, সসীমও হতে পারে আবার অসীমও হতে পারে, তবে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এভাবে যদি এটা হয় যে ইউনিয়নের সম্ভাবনা নেওয়া হয় তাহলে তাদের আলাদা আলাদা সম্ভাবনা যোগফলের সমান হবে।
তো এই চারটা শর্ত যদি স্বতঃসিদ্ধি যদি মেনে চলে কোনো একটা ঘটনা, তাহলে সেটা আমাদের অধিক ব্যবহার উপযোগী হবে। তো সেইগুলোকে বলা হচ্ছে সম্ভাবনার স্বতঃসিদ্ধ। এই হচ্ছে আমাদের সম্ভাবনার তিনটা সংজ্ঞা, যেটা হচ্ছে অবরোহী সংজ্ঞা, আরোহী সংজ্ঞা আর সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা। এই জিনিসগুলো মনে রাখবা। এর মধ্যে সংজ্ঞা হিসেবে গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে অবরোহী সংজ্ঞাটা, আর এগুলো মনে রাখবা। আর সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞার শর্তগুলো মনে রাখতে হবে। তো এখন আমরা পড়ব বিন্যাস আর সমাবেশ। এই একটা জিনিস আমাদের এই অধ্যায়ে আছে, অল্প করে জানতে হবে, সেজন্য আমরা এই জিনিসটুকু এখানে পড়ব। দেখো, বিন্যাস আর সমাবেশের ধারণা নিতে হবে আমাদের। তো বিন্যাসটা আসলে কি সেটা আগে আমাদের জানতে হবে। দেখো, বিন্যাস যেটাকে বলা হয় পারমুটেশন ইংরেজিতে। বিন্যাস মানে কি? দেখো, বিন্যাস জিনিসটা শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা সাজানো গোছানো কোন একটা জিনিস, বিন্যস্ত করা। এটাকে বলছে যে কতগুলো জিনিস যদি কয়েকটি বা মানে অনেকগুলো জিনিস আছে, সেখান থেকে যদি আমি কয়েকটি বা সবকটি নিয়ে যদি তাদেরকে এমন ভাবে সাজানো হয় যাতে তাদের অবস্থানের পরিবর্তনের ফলে নতুন নতুন সজ্জার সৃষ্টি হয়, তবে ওই জিনিসগুলোকে, ওই সজ্জাকে বিন্যাস বলে। যে আমার কাছে দেখো, যে আমাদের ঘরে অনেক জিনিস থাকে। তো বাড়িতে যারা তোমার মা বোন এরা কি করে, বিভিন্ন সময় কি করে জিনিসগুলো এখান থেকে ওখানে একটু নড়াই সরাই সাজটাকে একটু চেঞ্জ করে। তার মানে কি এটা পরিবর্তন করে, যে দেখতে আরো আকর্ষণীয় মনে হয় বা নতুনত্ব নিয়ে আসে। এই যে সাজানো আমার যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর মধ্যে কিছু সরাবো, আবার কি সবগুলো ট্রান্সফার করে আমি নতুন একটা সজ্জা সৃষ্টি করলে সেটাকে বলবো বিন্যাস। মানে নতুন ভাবে আমি বিন্যস্ত করব, কিন্তু জিনিসটা আমার একই থাকবে, সেটাকে আমি নতুন ভাবে বিন্যস্ত করব, সেটাকে বলছে বিন্যাস। এখন দেখো, গাণিতিক ভাবে আমরা বিন্যাসকে কিভাবে লিখতে পারি। বলছে আমার জিনিস আছে n সংখ্যক, সেখান থেকে নিব আমি r সংখ্যক। যে n সংখ্যক জিনিস আছে, r সংখ্যক নিব। r হচ্ছে n এর থেকে ছোট। যদি n 100 হয় তাহলে আমি r হয় 50, 60, ধর আমি 50 নিলাম। যে n সংখ্যক জিনিস আমার 100টা জিনিস আছে, সেখান থেকে আমি 50টা জিনিস নিয়ে একত্রে কিভাবে সাজাইতে পারবো। তো সেটার সূত্র হচ্ছে এটা, যেটাকে বলছে NPR। এখানে n হচ্ছে আমার মোট জিনিসের সংখ্যা, আর হচ্ছে ওখান থেকে আমি কতটুকু নিয়েছি সেটা। এটার সমান আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো, n এবং r এর মান আমাদের জানা থাকবে, আর এখানে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটরে দেখবা ফ্যাক্টোরিয়াল আছে, ওইটা তুমি যে সংখ্যাটা থাকবে সংখ্যা দিয়ে ফ্যাক্টোরিয়াল চাপলে, দেওয়ার পরে ইকুয়াল চাপলে তুমি মানটা পেয়ে যাবে। বাড়িতে একবার ক্যালকুলেটর নিয়ে ট্রাই করবে। এই হচ্ছে আমাদের বিন্যাসের সূত্র, সেটা হচ্ছে NPR। যেহেতু বিন্যাসের ইংরেজি নাম হচ্ছে পারমুটেশন, তাই এখানে P লেখা হয়েছে। আর N হচ্ছে আমাদের মোট উপাদানের সংখ্যা, আর R হচ্ছে ওখান থেকে আমি কতটুকু উপাদান নিয়েছি সেটা। সেটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটুকু কিন্তু মনে রাখতে হবে। এখন দেখো, আমাদের পরীক্ষার সময় MCQ অংশে এই ধরনের একটা প্রশ্ন আসে, যেটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো। তো সেটা আমি দেখাচ্ছি যাতে তোমরা পরীক্ষায় অ্যান্সারটা করতে পারো। আর এই যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা আছে, এটা তুমি একটা জিনিস মাথায় রাখবে সব সময়, যে জিরো তার ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল জিরোর যদি আমরা ফ্যাক্টোরিয়াল নিই তাহলে সেই মানটা হবে অলওয়েজ 1। বইও দেখবে দেওয়া আছে যে ফ্যাক্টোরিয়াল জিরোর মান হচ্ছে 1। এটা কিন্তু মনে রাখবে। পরীক্ষার সময় এমসিকিউতে অনেকবার দেয় জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হোয়াট, তখন তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করবে 1, কারণ আমরা জানি জিরো ফ্যাক্টোরিয়ালের মান 1।
তো এখন দেখো উদাহরণস্বরূপ একটা জিনিস যেটা বলছে যে রাজশাহী, ইংরেজিতে বানান লেখা আছে রাজশাহী, শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো বা বিন্যস্ত করা যাবে। যে রাজশাহী একটা শব্দ বা ওয়ার্ড, সেটাকে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারবো। তাহলে সেটা আমরা কি করব, দেখো রাজশাহী শব্দের মধ্যে অনেকগুলো অ্যালফাবেট আছে, এইগুলোকে আমরা আগে পরে সাজিয়ে অনেকভাবে বিন্যস্ত করতে পারবো। তাহলে এখন দেখো যে রাজশাহী শব্দটিতে প্রথমে আমাকে দেখতে হবে রিপিটেড সংখ্যা কোনটা কতবার আছে। তো দেখো প্রথমে আর, আর দেখো আর নাই, তাহলে কি আমার রিপিট নাই। এ দেখো আমার দুইটা আছে, তখন আমি লিখবো রাজশাহী শব্দটিতে এ আছে দুইটি। তারপর দেখো যে আর কিন্তু নাই, এসও একটা আছে, এইস দেখো এইস আছে আমাদের এখানে দুইটি, আর বাকি সব অক্ষরগুলো আছে একটি করে। তো যেগুলো একটি করে আছে সেগুলো আমাদের লেখার দরকার নেই। একের অধিক যে সংখ্যাগুলো থাকবে, যদি 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, একই অ্যালফাবেট একের অধিক যখন থাকবে সেটাকে আমরা কাউন্ট করব। আর এখানে টোটাল আছে কয়টা, 8টি। দেখো এখানে 8টি আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে রাজশাহী যে শব্দটা, সেই শব্দতে মোট অক্ষর আছে 8টি, তার মধ্যে এ আছে 2টি, এইস আছে 2টি, এবং বাকি অক্ষরগুলো আছে একটি করে। তাহলে এইটাকে আমরা কতভাবে সাজাতে পারবো, সেটা কিভাবে নির্ণয় করব। দেখো বলছে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর বিন্যাস সংখ্যা। দেখো এটা হবে আমাদের উপরে হচ্ছে টোটাল যে সংখ্যাটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার টোটাল কত, এন, এন এর মান কত, 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে যেই রিপিটেড সংখ্যাগুলো থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে আমাদের এখানে এ আছে কয়টা, দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আর এটা আছে এইচ আছে দুইটা, সেটার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এগুলো কিন্তু গুণ আকারে। ফ্যাক্টোরিয়াল 2 যখন তুমি ক্যালকুলেটরে চাপবা তখন দেখবা তার মান আসবে 2 ইনটু আবার ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 2। আর যখন তুমি ফ্যাক্টোরিয়াল 8 ক্যালকুলেটরে চাপবা তখন মান আসবে এইটা। তো এইভাবে আমরা একটা ওয়ার্ড থাকবে, সেখানে মোট কতটা অক্ষর আছে সেটা লিখবো, এবং রিপিটেড যেই কয়টা সংখ্যা থাকবে সেইগুলো দিয়ে নিচে ভাগ করব তার ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে আমাদের যে মানটা আসবে, তাহলে এই যে রাজশাহী যে শব্দটা আছে এটাকে আমরা এই যে 10,080 ভাবে সাজাইতে পারবো। দেখো যদি আমার এখানে রাজশাহীর প্রথমে আর আছে, আমি প্রথমে আই লিখতে পারি, আই এখানে আর দিলে একরকম হবে। আবার দেখো এটাকে প্রথমে দিয়ে আরটা এখানে দিলে আরেক রকম হবে। এইভাবে যদি আমরা সাজাই তাহলে টোটাল আমরা 10,080 রকম ভাবে সাজাতে পারবো। তাহলে এইরকম ছোটখাটো অঙ্ক আমাদের এমসিকিউতে আসে। বইয়ে দেখবা আরো কিছু দেওয়া আছে, বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এমনিতেই এটা করা অনেক সহজ। তো এটা হচ্ছে আমাদের বিন্যাস। এখন আমাদের আসতে হবে কি, সমাবেশ। সমাবেশ, দেখো সমাবেশ কথাটা শুনলেই মনে হচ্ছে কি সমাবেশ, যেমন আমরা শুনি যে অমুক জায়গায় সমাবেশ হবে, মানে কি অনেক লোকজন একত্রিত হওয়া, তাই না? সমাবেশ গঠন করা, যে অমুক দলের সমাবেশ হবে, কিংবা ইসলামী একটা সমাবেশ হবে, কি এখানে সেখানে কি অনেক লোকের সমাগম হয়। তো সমাবেশটাও কিন্তু ওই রকমই, যে অনেক লোকের সমাগম করা। তো সমাবেশ বলছে কি, যে কতগুলো উপাদান থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যতগুলো দল গঠন বা নির্বাচন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। বলছে আমার কাছে অনেকগুলো উপাদান থাকবে, সেখান থেকে আমি সবগুলো নিতে পারি, আবার কয়েকটি নিয়ে একটা দল গঠন করতে পারি। দেখো যখন সমাবেশ কথাটা আসছে তখন দেখো দল গঠন বা নির্বাচন অথবা গ্রুপ তৈরি করা, এই ধরনের কথাগুলো আসতেছে। যেমন দেখো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যখন কোনো একটা দেশে ওয়ান ডে বা টেস্ট ম্যাচ খেলতে যায় তখন আমাদের কি করে, আমাদের ক্রিকেট টিমে কিন্তু অনেক সদস্য আছে, সেখানে আমাদের দল গঠন করতে হয় কিসের, 11 সদস্যের একটা দল গঠন করতে হয়, আর তার সঙ্গে কিছু এক্সট্রা প্লেয়ার রাখে। তো আমাদের প্রথম কাজ কি, 11 সদস্যের একটা দল গঠন করা। আমাদের উপাদান কিন্তু অনেকগুলো আছে, প্লেয়ার কিন্তু অনেক আছে, সেখান থেকে আমাকে বাছাই করে নিতে হবে কি 11 সদস্যের একটা দল। তার মধ্যে কি আমি কি সবই ব্যাটসম্যান নিব, না, আমাকে কিছু ব্যাটসম্যান রাখতে হবে, কিছু অলরাউন্ডার রাখতে হবে, আর কিছু বলার রাখতে হবে, যাতে আমাদের টিমটা একটা
ব্যালেন্স টিম হয়। তো এই যে আমরা দল গঠন করব, এটা কি সমাবেশের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে সমাবেশ। যে এতগুলো উপাদান থাকলে আমরা কতভাবে দল গঠন করতে পারবো। তো সেটা দেখো আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারবো। যে বলছে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস একত্রে নিয়ে সমাবেশ সাজানো যায়। সমাবেশের ইংরেজি নাম হচ্ছে কম্বিনেশন, মানে একত্রিত করা। বিন্যাস কি, একটা জিনিস আছে সেটাকে আমরা এপার ওপার করে একটু জায়গা চেঞ্জ করে নতুনত্ব নিয়ে আসি। আর সমাবেশে কি আমার কাছে অনেক জিনিস আছে, কিছু জিনিস বাদ দিয়ে আবার কিছু জিনিস অ্যাড করে আমরা একটা দল বা গ্রুপ গঠন করব, যেটা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ হবে, আমার জন্য কাজে লাগবে, এই ধরনের। তো সেটাকে আমরা বলছি সমাবেশ। এটাকে লেখা হয় NCR। এখানে n হচ্ছে আমাদের মোট উপাদান সংখ্যা, আর r হচ্ছে আমরা কতটা নিচ্ছি সেটা। এটাকে আমরা লিখি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো বিন্যাসের সময় ছিল কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এখানে একটা বেশি আছে r ফ্যাক্টোরিয়াল। এখানে বলছে c হচ্ছে সমাবেশের প্রতীক, যেহেতু এটার ইংরেজি নাম হচ্ছে কম্বিনেশন। এই দুটো সমাবেশের যে সূত্রটা NPR আর বিন্যাস, NCR আর বিন্যাসের হচ্ছে NPR, এই দুটো সূত্র কিন্তু মনে রাখবে, কারণ এমসিকিউতে কিন্তু বলে যে কোনটা সঠিক। দেখবা বোর্ড প্রশ্নের এমসিকিউ আসে কিন্তু এই প্রশ্নটা, এই জন্য এই জিনিসটা পড়াচ্ছি। তো এখন দেখো উদাহরণস্বরূপ আমরা একটা দেখি। বলছে 8 জন শূন্য থেকে 3 জন শূন্য নিয়ে কতগুলো দল গঠন করা যাবে। আমাদের শূন্য আছে 8 জন, সেখান থেকে আমরা নিব কয়জন, 3 জন, নিয়ে আমরা কতটা দল গঠন করতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের মোট শূন্য কত, 8, যেটা আমাদের কি n এর মান, আর নির্বাচিত শূন্য কত, 3, যেটা হচ্ছে আমাদের r এর মান। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা 8 জন থেকে 3 জন নিয়ে গঠিত দলের সংখ্যা কি হবে, 8C3। তাহলে আমাদের সূত্র কি, n ফ্যাক্টোরিয়াল, n এর মান 8 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, r এর মান কত 3 ইন্টু n মাইনাস r। দেখো n মাইনাস r এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আগে বিয়োগ করে নিতে হবে, তারপরে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তাহলে 8 মাইনাস 3 এটা কি হবে 5। তাহলে এখানে দেখো 8 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল এর মান আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এর মান আমরা বের করব ইনটু 5 ফ্যাক্টোরিয়ালের যে মানটা হবে সেটা গুণ করে ভাগ করলে আমাদের হবে 56। তাহলে 8 জন সদস্যের যদি কোনো দল থাকে, সেখান থেকে 3 সদস্যের দল গঠন করা যাবে 56টি। মানে 56টি দল আমরা গঠন করতে পারবো 3 সদস্যের, চেঞ্জ করে করে আমরা 3 সদস্যের 56টি দল গঠন করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের বিন্যাস আর সমাবেশ। সমাবেশে বলছে আমার একটা জিনিস আছে, সেটাকে তুমি কোনোকে বাদ দেওয়া যাবে না, আমাকে সাইড চেঞ্জ করে বা জায়গা পরিবর্তন করে নতুনত্ব আনতে হবে। আর সমাবেশে বলছে আমার যতগুলো জিনিস আছে সেগুলোকেও কম বেশি করে দল গঠন করতে হবে। একটা হচ্ছে সাজাইতে হবে, আর একটা দল বা গ্রুপ গঠন করতে হবে। এখন দেখো বিন্যাস আর সমাবেশের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো বা বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করো। তাহলে এখন দেখো আমরা কি জানি যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কি, আমরা আগেই শিখে আসলাম NPR = n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিলে আমাদের বিন্যাসের সংখ্যা হবে এটা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এখন দেখো আবার বলছে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে একত্রে গঠিত সমাবেশের সংখ্যা, যেটাকে বলছে NCR। এটা ইকুয়াল টু কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাকে দিচ্ছি আমরা সমীকরণ 2। এখন দেখো আমরা 2 নাম্বার থেকে পাই
মানে যেটা সমাবেশ সেটা কি লিখছি NCR equal to n factorial divided by r factorial into n minus r factorial। দেখো এটাকে আমরা এভাবে ভাঙায় লিখতে পারি, দেখো r টা 1 by r into n factorial divided by n minus r factorial। তো এখন দেখো এই যে এই জায়গাটা এটুকু সমান আমরা কি জানি যে npr, এটুকু সমান npr জানি, তাহলে কি ওইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি npr, তাহলে 1 by r factorial into npr। তাহলে দেখো বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক দাঁড়ায় কি npr equal to ncr into r factorial। এইটাই হচ্ছে আমাদের বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক। তো যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে তোমাকে এই পর্যন্ত লিখতে হবে, এইটুকু লিখলে তুমি 2 মার্ক পেয়ে যাবে। আমার কাছে মনে হয় না এটা খুব কঠিন হয়ে যাবে, খুবই সহজে 2 মার্ক পাওয়া যাবে। এই হলো আমাদের বিন্যাস আর সমাবেশের ধারণা। এরপরে আমরা যেটা করব যে আমাদের সম্ভাবনার 2টা যোগ সূত্র আছে, মানে যোগের 2টা সূত্র আছে, সেই সূত্র দুটো দেখব, কারণ ওই সূত্র দুটো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। আর দুটো আছে গুণের সূত্র, যেটা আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে যে স্বাধীন সম্ভাবনা আর নির্ভরশীল সম্ভাবনা আমরা পড়েছিলাম, ওই দুটো হচ্ছে গুণের সূত্র। আজকে আমরা সম্ভাবনা যোগ সূত্র দুটো পড়ব। তো প্রথমেই হচ্ছে কি আমাদের পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগসূত্র কি হবে, কারণ বর্জনশীল ঘটনার ক্ষেত্রেই আমাদের যোগের সূত্র ব্যবহার করা হয়। তাহলে দেখো বলছে 2টি ঘটনা পরস্পর বর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনাদ্বয়ের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। মানে দুটো ঘটনা বর্জনশীল যদি হয় তাহলে দুটো ঘটনা একসাথে ঘটা আর আলাদা আলাদা দুটো ঘটনা ঘটে তার যোগফলের সমান হবে। তাহলে দেখো সেটা আমরা কিভাবে লিখব, বলছে এ আর বি দুটা ঘটনা পরস্পর বর্জনশীল হলে এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা, সেটা হচ্ছে কি অথবা যেহেতু আছে সেহেতু এখানে হবে কি আমাদের ইউনিয়ন, তাহলে probability of A union B equal to probability of A plus probability of B। তাহলে যদি দুটো ঘটনা বর্জনশীল ঘটনা হয় তাহলে সেই দুটো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে probability of A union B equal to probability of A plus probability of B। একত্রিত ঘটনা ঘটার সম্ভাবনা তার আলাদা আলাদা সম্ভাবনার যোগফলের সমান। এটাই বলছে আমাদের পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র, যোগের সূত্র। এখন যদি দুটো ঘটনা অবর্জনশীল হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে, বলছে দুটি ঘটনা পরস্পর অবর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটনা বা উভয়টি ঘটার সম্ভাবনা ঘটনাদ্বয়ের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার যোগফল থেকে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। তাহলে দেখো সেটা আমরা কিভাবে লিখতে পারি, বলছে এ ও বি দুটি ঘটনা পরস্পর অবর্জনশীল হলে এ বা বি বা উভয় ঘটনা ঘটার সম্ভাবনা, এও ঘটতে পারে বিও ঘটতে পারে আবার উভয়ও ঘটতে পারে তার সম্ভাবনা। বলছে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। কারণ দেখো যখন আমরা বর্জনশীল ঘটনা আর অবর্জনশীল ঘটনা পড়েছিলাম তখন কি বলেছিলাম যে বর্জনশীল ঘটনায় কোনো সাধারণ বিন্দু থাকবে না, যদি সাধারণ বিন্দু থাকে সেটা বর্জনশীল ঘটনা হবে না, সেটা হয়ে যাবে অবর্জনশীল ঘটনা। এই জন্য আমাদের দেখো এখানে কোনো সাধারণ বিন্দু নেই, আর যখনই আমরা অবর্জনশীল ঘটনা আসছি তখন দুইজনের মধ্যে একটা সাধারণ বিন্দু থাকবে, যেটা হচ্ছে আলাদা আলাদা সম্ভাবনার যোগফল থেকে বিয়োগ করতে হবে। তো এই হচ্ছে আমাদের দুইটা বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগের সূত্র। এই সূত্র দুটো মনে রাখবে, কারণ আমাদের অঙ্ক করার সময় লাগবে। অঙ্কে আমাদের বলে দেওয়া থাকবে, এমন বলবে যে দুটো ঘটনা দেওয়া আছে, দুটো ঘটনা বর্জনশীল কিনা যাচাই করো, তখন আমাদের যাচাই করতে হবে, তখন এই সূত্রগুলোর ব্যবহার করতে হবে।
আমাদের সম্ভাবনা অধ্যায়ের যে প্রাথমিক ধারণা এবং সূত্রের ধারণা, বিন্যাস সমাবেশের ধারণা, সেগুলো আমরা পড়লাম। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আর বাকি থাকলো আমাদের গাণিতিক সমস্যা। তো সব ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।